হ্যালো ফ্রেন্ডস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাস 8-এর রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকের অঙ্কের সেটগুলো সলিউশন করছিলাম। আজকে 7 নম্বর সেটটা সলিউশন করব। চলো এগিয়ে যাই। 7 নম্বর সেটের একের দাগ অঙ্ক কি বলছে? 1 বলছে এবি সরলরেখার উপর ওবি দণ্ডায়মান হলে কোণ এওপি ও কোণ বিওপি এর সমষ্টি হবে। তাহলে এবি সরলরেখার উপর ওপি রেখাংশ দণ্ডায়মান, তাহলে এবি একটি সরলরেখা, এর উপর দণ্ডায়মান হয়েছে ওপি। তাহলে এক্ষেত্রে আমরা জানি কি কোন কোন কোনগুলো মান চাইছে, এওপি আর বিওপি, এই কোনটার মান চাইছে। তাহলে আমরা এটা জানি, একটি সরলরেখার উপর অপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হয় দুই সমকোণ। তাহলে এখানে এই কোণ দুটো সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে উত্তর হবে অপশন বি। চলো এগিয়ে যাই, পরেরটা দেখি। 100x এর 10%-এর মান, তাহলে 1/2 100x এর 10%, তাহলে 100x এর 10% মানে ইন্টু 10/100। তাহলে এবারে এটা যদি কাটাকাটি করি, 100 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 10x। তাহলে 100x এর 10% কত হলো? 10x। উত্তর হবে অপশন বি। চলো 3-এরটা দেখি। 3 বলছে 35 কিগ্রা বালি ও সিমেন্ট মিশিয়ে মিশ্রিত মশলায় বালি ইস্টু সিমেন্ট 6:1 হলে মিশ্রণে সিমেন্ট আছে। তাহলে এখানে বালি ইস্টু সিমেন্ট সমান কত? বালি ইস্টু সিমেন্ট সমান অনুপাতটা দেওয়া আছে 6:1, 6:1। তাহলে 35 কিগ্রা মশলাতে 35 কিগ্রা মশলায় 35 কিগ্রা মশলায় কি বের করতে বলেছে? সিমেন্ট। তাহলে সিমেন্ট আছে সমান মোট 35 কিগ্রা, আর সিমেন্টের আনুপাতিক ভাগার লিখতে হবে। সিমেন্টের আনুপাতিক ভাগার হচ্ছে 1/7, 1/6 + 1 = 7। কাটাকাটি করলে 7 দিয়ে 35কে কাটলে 5, তাহলে সমান 5 কিগ্রা। তাহলে এখানে সিমেন্ট আছে কতটা? 5 কিগ্রা। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। চলো 4-টা দেখি। a³ + b³ সমান a × a² - ab + b² হলে a এর মান কত হবে? তাহলে আমরা কি জানি, a³ দেখো, a³ + b³ এর একটা সূত্র আছে, আমরা জানি তাই তো। a³ + b³ সমান সূত্রটা হচ্ছে a + b × a² - ab + b²। এটা হচ্ছে সূত্রটা। তাহলে এখানে কি দেওয়া আছে? a³ + b³ সমান দেওয়া আছে a ইন্টু, বা এখানে a³ + b³ এর জায়গায় দেওয়া আছে a × a² - ab + b² তাহলে সমান এদিকে কি, এটাই হবে a + b × a² - ab + b²। এবারে দুপাশ থেকে যদি a² - ab + b²টা বাদ দিয়ে দিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? a সমান a + b। তাহলে উত্তর কি হচ্ছে? a + b। অপশন কোনটা? অপশন হচ্ছে বি। পারলে বুঝতে? চলো নেক্সট অঙ্ক দেখি। 9a² - 16b² এর একটি উৎপাদক 3a + 4b। তাহলে এখানে একটা রাশি দেওয়া আছে, তার একটা উৎপাদক দেওয়া আছে, অপর উৎপাদকটা বের করতে হবে। তার মানে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 9a² - 16b², 9a² - 16b² সমান কি হবে? 9a² এর বর্গমূল হচ্ছে 3a, তার হোল স্কয়ার -4b এর হোল স্কয়ার। তাহলে a² - b² সমান a + b, 3a + 4b ইন্টু 3a - 4b। এখানে কি বলা আছে? একটা উৎপাদক বলে দেওয়া আছে 3a + 4b, তাহলে অপর উৎপাদকটা হবে 3a - 4b, মানে উত্তর হবে অপশন এ। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখি। এখানে দুটো রাশি দেওয়া আছে, এর গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে রাশিগুলো কি কি? a² - 2a এটা একটা, আর একটা আছে a² - 4a + 4। তাহলে এই রাশি দুটোর উৎপাদকে বিশ্লেষণ করি আগে। এখানে a কমন নিলে a - 2, তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আর এটার উৎপাদক বিশ্লেষণ করলে এখানে এটা a² - 2 ইন্টু a ইন্টু b + b², এই সূত্র এটাকে ভাঙা যাচ্ছে। a² - 2ab + b² সমান এখান থেকে কি পাবো? a - 2 ইন্টু
এ মাইনাস টু এর হোল স্কোয়ার, তার থেকে লিখতে পারি কি এ মাইনাস টু ইন্টু এ মাইনাস টু। তাহলে এবার এখানে গসাগু কি হবে, তাহলে দুই জায়গাতেই এ মাইনাস টু উৎপাদক আছে, তাহলে অতএব গসাগু সমান এ মাইনাস টু। তাহলে এখানে অপশন কোনটা হবে দেখো, অপশন হচ্ছে সি, উত্তর হবে অপশন সি। নেক্সট পরের অঙ্ক দেখি। তাহলে একের দাগ শেষ হলো, এবার দুইয়ের দাগ। দুইয়ের দাগে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তাহলে প্রথমটা করি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান, এখানে এগুলো গুণ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি কমন নিলে পড়ে থাকছে এখানে এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ কমন যাবে, কমন থাকছে এক্স প্লাস বি। তাহলে এই উৎপাদকটা হলো। এবার অথবা দিয়ে পরের উৎপাদকটা করব। তাহলে অথবাতে আরেকটা উৎপাদক আছে, সেটা করি। এখানে দেওয়া আছে পি কিউব পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। তাহলে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। তাহলে এটার যদি উৎপাদকে বিশ্লেষণ করি, মিডল টার্ম করতে হবে, এটা একদম সাধারণ মিডল টার্ম দেওয়া আছে। তাহলে করে ফেলি, পি স্কোয়ার প্লাস 6p মাইনাস 3p মাইনাস 18 সমান, দুটো থেকে কি কমন যাবে, পি কমন যাবে, পি কমন নিলে পি প্লাস 6 মাইনাস এখান থেকে 3 কমন যাবে, মাইনাস 3 কমন নিলে পি প্লাস 6, তাহলে কমন যাচ্ছে পি প্লাস 6 ইন্টু পি মাইনাস 3। তাহলে উৎপাদক বিশ্লেষণ ছিল দুটো, দুইয়ের দাগে হয়ে গেল, আশা করি বোঝা যাচ্ছে। চলো পরের অঙ্ক দেখি। তিনের দাগ, বীজগণিত রাশিমালা সরল করতে বলছে। তাহলে 12 স্কোয়ার, তিনের দাগেরটা কি হবে, 12 স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি সি কিউব বাই 9 এ এক্স কিউব। তাহলে 9 a x কিউব ইন্টু বি টু দি পাওয়ার 4 y কিউব, বি টু দি পাওয়ার 4 y কিউব বাই 4ac ইন্টু 3x কিউব বাই বি কিউব y কিউব, বি কিউব y কিউব। তাহলে দেখো এটা সবগুলো গুণ আছে, তাহলে কাটাকাটি করব। কাটাকাটি আগে যেগুলো একবারে যাচ্ছে সেগুলো করে নিই। এখানে এক্স কিউব, এখানে আছে এক্স কিউব, এটা কাটা যাবে, ওয়াই কিউব ওয়াই কিউব, বি কিউব দিয়ে বি টু দি পাওয়ার 4কে কাটলে এখানে পড়ে থাকবে বি। এবার দেখো সি স্কোয়ারকে দিয়ে এই সি কিউবকে কাটলে এখানে পড়ে থাকবে সি, আবার এই সি আর এখানের এই সি কাটলাম। এবার এ দিয়ে এ স্কোয়ারকে কাটলে এখানে একটা এ পড়ে থাকবে, আবার এই এ কেটে গেল। এবার দেখো এখানে পড়ে আছে কি বি স্কোয়ার, এখানে একটা বি আছে, তাহলে এই বি দিয়ে বি স্কোয়ারকে কাটলে বি থাকবে, আবার এই বি কেটে গেল। তাহলে নিচে কাটার মতন আর সংখ্যা ছাড়া কিছু নেই, সংখ্যা আছে। তাহলে এবার সংখ্যাগুলো কাটি, সংখ্যাগুলো দিয়ে 3 দিয়ে 9কে কাটলে 3, আবার এই 3 দিয়ে 12কে কাটলে 4, আর এখানে এই 4 আর 4 কেটে গেল। তাহলে দেখো এবার উপরে নিচে আর কোথাও কিছু বাকি নেই, সবই কেটে গেছে। তাহলে এটার উত্তর হবে কত, 1। পারলাম বোঝাতে? তাহলে তিনের দাগের সরল করো, আরো একটা আছে অথবাতে, তাহলে ওটাও দেখি। তিনের অথবা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই প্লাস পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যেটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে উৎপাদক বিশ্লেষণ করি, তারপরে সিম্পল যোগ করতে বলা আছে, যোগ করবো। এখানে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে পি প্লাস কিউ, এটার বিশ্লেষণ করা যাবে না, এটা এরকমই থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার কি হবে,
এবার লসাগু করে এটা যোগটা করে ফেলে। তাহলে যোগটা যদি করি লসাগু কি হবে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে লসাগুতে এটাই আসবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হবে লসাগু। এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি ভাগ করি কি পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে এখানে এটা আসলো প্লাস। এবার এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি কাটি তাহলে কি পড়ে থাকবে এক পড়ে থাকবে, আর এক দিয়ে যদি পি প্লাস কিউকে গুণ করি তাহলে পড়ে থাকবে পি প্লাস কিউ। তাহলে এবার পড়ে থাকছে এটা প্লাস এটা। এবার এটাকে এরকমও রেখে দিতে পারি, আর উপর থেকে যে পি প্লাস কিউটা কমন যাবে এটা কমনও নিতে পারি। পি প্লাস কিউটা কমন নেওয়ার থেকে এটা এরকমই থাক। তাহলে এরপরে আবার এগুলো যেটা করতে পারি, যেহেতু কাটাকাটি যায়নি, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করে দিতে পারি। তাহলে আরেকটা করেই দিই, এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে কাটাকাটি যেহেতু কিছু যায়নি, এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করে দিলাম, প্লাস এখানে থাকবে পি প্লাস কিউ, আর নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হবে উত্তর। চলো 3-এর দাগ কমপ্লিট হলো, 4-এর দাগ দেখি। 4-এ গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে 4-এর দাগ এক্স কিউব মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, আরেকটা কি আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x, এই তিনটে আছে। তাহলে তিনটেকে উৎপাদকে বিশ্লেষণ করি আগে। প্রথম রাশি সমান এক্স কিউব মাইনাস 8, তাহলে এটাকে এ কিউব মাইনাস বি কিউবে ভাঙবো। এ কত হবে এক্স, বি কত হবে 2, তাহলে সূত্র ফেললে কি হবে এক্স মাইনাস 2 ইন্টু স্কোয়ার প্লাস এ বি মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, প্রথম রাশি গেল। দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, তাহলে এটাকে কি করতে হবে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের প্রান্তীয় পদ একটা মাইনাস আছে, তাহলে বিয়োগ করে 3 আনতে হবে, 5 2 10 আর 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, তাহলে 5 দুগুণে 10, 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসছে। এবারে এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস 5 মাইনাস 2 কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস 5, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে এবার এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে দ্বিতীয়টাও ভাঙা হয়ে গেল। এবার তৃতীয় রাশি দেখি। তৃতীয় রাশি সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x সমান এক্স কমন নেবো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এবার এটাকে ভাঙবো, তাহলে 8কে ভেঙে 2 করতে হবে, যেহেতু প্রান্তীয় পদ বিয়োগ আছে তাহলে বিয়োগ করতে হবে, মানে 4 দুগুণে 8, তাহলে 4 আর 2 ভাঙবো, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8, যেহেতু প্রান্তীয় পদ মাইনাস আছে তাহলে বিয়োগ করে ভাঙতে হবে। এবার তাহলে এখানে এক্স কমন আছে থাকবে, আবার যেহেতু কমন নেব সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 4 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4টা কমন যদি নিই পড়ে থাকবে এক্স মাইনাস 2, আর এখানে প্রথমে কি ছিল প্রথমে একটা এক্স ছিল কমন ছিল, তাহলে সেটা থাকবে সমান এক্স ইন্টু এক্স প্লাস 4, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2 এটা পড়ে আছে। তাহলে এটা কি নির্ণয় করতে বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে দেখি। অতএব গসাগু সমান দেখবো সাধারণ উৎপাদক কি আছে, তিনটেতে সাধারণ উৎপাদক কি আছে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 2 তিনটেতেই আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, এখানেও এক্স মাইনাস 2 আছে, তাহলে
গসাগু হবে এক্স মাইনাস টু। পারলাম বোঝাতে? চলো পরের দাগটা দেখি। তাহলে তিনের একটা করলাম, তিনের অথবা আছে না, তিন নয় চার, চার করছিলাম। তাহলে এবার চারের অথবাটা করব। চারের অথবা ওই গসাগু নির্ণয় করতে হবে। এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা একটা পদ আছে, এ কিউব মাইনাস ওয়ান এটা একটা আছে, আর এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু এটা একটা আছে। তাহলে এটাও তিনটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে প্রথম রাশি সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। দ্বিতীয় রাশি কি আছে? সমান এ কিউব মাইনাস ওয়ান। তাহলে এটা এ কিউব মাইনাস ওয়ান মানে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙবো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বি বলতে এ আর এক গুণ হবে, তাহলে এ আর বি স্কোয়ার মানে একের স্কোয়ার এক। তৃতীয় রাশি সমান এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। তাহলে এবার এটা মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে দুইকে দুই আর একে ভাঙতে হবে। তাহলে স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু সমান এ কমন নিলে এ প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে এ প্লাস টু। তাহলে এ প্লাস টু যদি কমন নেই কি পড়ে থাকবে? এ মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে তিনটাতেই কমন ফ্যাক্টর কি আছে দেখবো। এ মাইনাস ওয়ান আছে এখানে, এখানে আছে এ মাইনাস ওয়ান, এখানেও আছে এ মাইনাস ওয়ান। তাহলে অতএব গসাগু সমান এ মাইনাস ওয়ান। অতএব গসাগু সমান এ মাইনাস ওয়ান। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। তাহলে চারের দাগ কমপ্লিট হলো, পাঁচের দাগ। পাঁচের দাগে কি আছে? স্কোয়ার প্লাস এ বি আরেকটা কি আছে? এসি প্লাস বিসি আরেকটা দেওয়া আছে স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ করব তিনটাকেই। প্রথম রাশি সমান স্কোয়ার প্লাস এ বি সমান কি হবে? এটা যদি কমন নেই পড়ে থাকবে এ প্লাস বি। আচ্ছা এবার এসি প্লাস দ্বিতীয় রাশি সমান এসি প্লাস বিসি। এখান থেকে যদি সিটা কমন নেই তাহলে পড়ে থাকবে এ প্লাস বি। আর তৃতীয় রাশি স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান কি হবে? কি কমন যাচ্ছে? বি আছে সবগুলোতেই, সবগুলোতেই বি আছে। তাহলে বি কমন নেব। বি কমন নিলে এখানে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সমান কি? বি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে বি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হলো। তাহলে তিনটে রাশি ভাঙা হয়ে গেছে। এরপরে কি নির্ণয় করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তাহলে গসাগুটা কি হবে এখানে? তাহলে লসাগু, এটা পাঁচের দাগের অঙ্ক ছিল, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে অতএব লসাগু সমান, দেখো এখানে লসাগুতে আগে কমন ফ্যাক্টর নেব, তারপরে যা পড়ে থাকবে সেটাও নিতে হবে।
তাহলে ব্র্যাকেটের বাইরে এখানে আছে এ, এখানে সি, এখানে বি, তাহলে তিন জায়গাতে তিরকম আছে, তিনটেই নিতে হবে। তাহলে এ বি সি ইন্টু এখানে আছে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, সব জায়গাতে এ প্লাস বি আছে এবং এ প্লাস বি এক জায়গাতে কটা আছে, দুটো আছে, তাহলে এ প্লাস বিটা এই দুটোই নিতে হবে। তাহলে এখানে যা ছিল নেওয়া হয়ে গেছে, এখানে যা ছিল নেওয়া হয়ে গেছে, এখানে যা ছিল সেটাও নেওয়া হয়ে গেছে। তাহলে এবিসি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান কি করতে পারি, এবিসি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে লসাগু হবে এবিসি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার। পারলাম বোঝাতে? তাহলে 5 দাগের প্রথমটা হলো, এবার অথবাটা দেখব। চলো 5 অথবা দেখি। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এটারও লসাগু নির্ণয় করতে হবে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, এটা লসাগু নির্ণয় করতে হবে। এখানে রাশি দুটোই দেওয়া আছে, তাহলে প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই সমান, এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নেব, এক্স স্কোয়ার কমন নিলে, তাহলে দুই জায়গাতে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা কমন নিলাম, এখানে পড়ে থাকবে ওয়ান আর এখানে পড়ে থাকবে মাইনাস থ্রি ওয়াই। দ্বিতীয় রাশি কি আছে, তাহলে দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, তাহলে সমান কি হবে, এটা এক্স এর হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম, সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে ভাঙা হয়ে গেছে দুটো রাশিকেই, এবার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে অতএব লসাগু সমান এক্স স্কোয়ার আছে ব্র্যাকেটের বাইরে, এক্স স্কোয়ারটা আসবে, ইন্টু ওয়ান মাইনাস থ্রি ওয়াই এখানে যেটা আছে সেটা আসবে, আর এখানেও এগুলো আসবে কারণ কিছুই মেলেনি, তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে লসাগু পেয়ে গেলাম। চলো পরের অঙ্ক দেখি। তাহলে 5 দাগ শেষ হলো, এবারে 6 দাগ। যে পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, সেই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তাহলে একটা ত্রৈরাশিক অঙ্ক আছে, খুবই সাধারণ, করে ফেলি। কি বের করতে হবে, কত দিন চলবে, সময় বের করতে হবে। তাহলে লিখব লোক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন, আরেকটা হচ্ছে কত দিন চলবে, দিনটা বের করতে বলছে। যে পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, সেই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। তাহলে এটা একদম শর্ট ত্রৈরাশিকটা দেওয়া আছে, দুটোই এখানে। তাহলে বের করতে হবে সময়টা কতদিন চলবে। লোক সংখ্যার নিচে গিয়ে লিখবো 24, 24 জন লোকের কতদিন চলে, 20 দিন চলে, 40 জন লোকের সেই খাবারে কতদিন চলবে। তাহলে এখানে সময় না লিখে, যেহেতু মজুদ খাদ্যের কথা বলা আছে, যে পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, তাহলে এখানটায় লিখতে পারি কি, মজুদ খাদ্যে চলার সময়। এখানটায় খাদ্যের ব্যাপারটা একটু পরিষ্কার করে লিখে নিতে পারি, মজুদ খাদ্যে চলার সময় ব্র্যাকেটের দিন। তাহলে এখানে লোক সংখ্যার সময়ের মধ্যে কি সম্পর্ক হবে, লোক সংখ্যা ও সময়ের মধ্যে, মানে মজুদ খাদ্যে চলার সময়, তাহলে অবশ্যই ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা ও মজুদ খাদ্যে চলার সময়ের মধ্যে লোক সংখ্যা ও মজুদ খাদ্যে চলার সময়ের মধ্যে সরল সম্পর্ক, সরি ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা ও মজুদ খাদ্যে চলার সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক।
তাহলে অতএব ভগ্নাংশটি কত হবে? অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে ভগ্নাংশ যেমন ছিল সেরকমই থাকবে, 24/40। তাহলে এখানে সময় বের করতে হবে। তাহলে অতএব নির্ণেয় সময় সমান কত ছিল এদিকে 20, তাহলে 20 গুণিত 24/40। কাটাকাটি করলে 20 দিয়ে 40কে কাটলে 2, 2 দিয়ে 24কে কাটলে 12। তাহলে এখানে এত দিন সমান কি হবে? 12 দিন। বোঝা গেল? তাহলে সেই পরিমাণ খাদ্যে 40,000 লোকের কতদিন চলবে? 12 দিন চলবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখি। তাহলে 6-2, 5 হর্স পাওয়ারের একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে হর্স পাওয়ার মানে অশ্ব শক্তি বা এইচপি বলা হয়। তাহলে 5 অশ্ব শক্তি বা 5 হর্স পাওয়ারের একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 হর্স পাওয়ারের একটি পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় নেবে? তাহলে সময় বের করতে হবে। তাহলে এখানে হর্স পাওয়ার বা অশ্ব শক্তি, এটা হবে একটা হর্স পাওয়ার। আরেকটা কি হবে? জলের পরিমাণ, আর বের করতে হবে সময়। তাহলে জলের পরিমাণ ব্র্যাকেটে লিটার, আরেকটা হচ্ছে সময় ব্র্যাকেটে দিন। তাহলে 5 হর্স পাওয়ারের একটা পাম্প 36,000 লিটার জল তুলতে পারে কত দিনে? 8 ঘন্টায়। জল 8 ঘন্টায় তুলতে পারে। তাহলে এখানে সময়টা ঘন্টা হবে। তাহলে এখানে হবে 8 আর এককটা ঘন্টা। এককটা চেঞ্জ করে নিই। তাহলে সময় ব্র্যাকেটে এককটা হবে ঘন্টা। তাহলে 8 ঘন্টায় তুলতে পারে। এবারে হর্স পাওয়ারটা কত হচ্ছে? 5-এর জায়গায় 7, আর জলটা কত হচ্ছে? 36টা 63 হচ্ছে, উল্টে যাচ্ছে। 36,000, এটা হচ্ছে 63,000, আর সময়টা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে হর্স পাওয়ার আর সময়ের মধ্যে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। বেশ, সরি, হর্স পাওয়ার আর সময়ের মধ্যে হর্স পাওয়ার যদি বাড়ে মানে মেশিনের ক্ষমতা বাড়ছে, তাহলে সময়টা কমে যাবে, তাহলে ব্যস্ত সম্পর্ক হবে। আবার হর্স পাওয়ার যদি কমে যেত তখন মেশিনের ক্ষমতা কমে যাচ্ছে, তাহলে সময়টা বেশি লাগতো। তাহলে একটা কমলে একটা বেড়ে যাচ্ছে, মানে সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে হর্স পাওয়ার আর সময়ের মধ্যে এখানে সম্পর্কটাও কিন্তু অবশ্যই লিখতে হবে। হর্স পাওয়ার আর সময়ের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আমি এখানে লিখলাম না, ওটা লিখে নেবে। হর্স পাওয়ার ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব ভগ্নাংশটি সমান, তাহলে ভগ্নাংশটি সমান কত হবে? যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এটা 5/7ই হবে। আচ্ছা, জলের পরিমাণ। এবারে জলের পরিমাণ আর সময়ের মধ্যে কি সম্পর্ক হবে? জলের পরিমাণ ও সময়ের মধ্যে বেশি জল তুলতে বেশি সময় লাগবে, কম জল তুলতে কম সময় লাগবে। তাহলে এটা সরল সম্পর্ক হবে। তাহলে এখানে এটারও সম্পর্কটা আগে লিখবে, তারপরে ভগ্নাংশ লিখবে। অতএব ভগ্নাংশটি সমান কত হবে? 63, যেহেতু এটা সরল সম্পর্ক উল্টাবে, তাহলে 63,000টা উপরে হবে আর নিচে হবে 36,000। বোঝা গেল? তাহলে এরপরে বের করতে হবে সময়। তাহলে নির্ণেয় সময় সমান কি হবে? অতএব সময় সমান, এখানে 8 ঘন্টা ছিল, তাহলে 8 গুণিত, এখানে ভগ্নাংশটা কত? 5/7, তাহলে 8 গুণিত 5/7 গুণিত 63,000 বাই 36,000। তাহলে এখানে শূন্যগুলো কাটলাম, 7 দিয়ে 63কে কাটলে 7 9 63, 9 দিয়ে 36কে কাটলে 4, 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে সমান কত থাকছে? 5 দুগুণে 10। তাহলে সময়টা কতক্ষণ হবে? 10 ঘন্টা। তাহলে উত্তর 10 ঘন্টা।
পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তাহলে জল জমে বরফ হলে আয়তনটা 10% বাড়ছে, তাহলে বরফের আয়তন ব্র্যাকেটে একক, আর এদিকে জলের আয়তন ব্র্যাকেটে একক। তাহলে 100 একক জল জমে যখন বরফ হচ্ছে তখন কি হচ্ছে? বরফটার আয়তন 10% বাড়ছে। তাহলে জল 100 একক জল থাকলে বরফের আয়তনটা 10% বাড়বে, মানে 100 + 10 একক সমান 110 একক। এবারে ওই বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তাহলে এখানে বরফটা যখন হচ্ছে 100 তখন জলটা কত হবে? তাহলে জলের আয়তন সমান জলের আয়তন সমান 100 গুণিত, এখানে সম্পর্কটা কি হবে? সরল সম্পর্ক হবে, এটা বাড়লে ওটাও বাড়বে, তাহলে সরল সম্পর্ক। তাহলে উপরে হবে 100, নিচে হবে 110। কাটাকাটি যদি করি এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 10 আর 100 গুণ করলে কত হবে? 1000/11। তাহলে জলের আয়তন হচ্ছে 1000/11, তাহলে হ্রাস পাবে কতটা? অতএব জলের আয়তন হ্রাস পায় সমান, তাহলে জলের আয়তন এটা হচ্ছে কমে জলের আয়তনটা হবে এটা, তাহলে জলের আয়তন হ্রাস পাবে সমান 100 বিয়োগ 1000/11 সমান, বিয়োগটা করলে নিচে 11, এখানে এটা গুণ করলে 1100 মাইনাস 1000 সমান 1100 থেকে 1000 চলে গেলে 100/11 সমান 9 পূর্ণ 1/11। 9 11 99, তাহলে 9 পূর্ণ 1/11%। তাহলে জলের আয়তন হ্রাস পাবে কতটা? 9 পূর্ণ 1/11%। পারলাম বোঝাতে? চলো এগিয়ে যাই, পরের অঙ্ক দেখি। হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমান যাবে, কড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? তাহলে মেন লাইনের দূরত্বটা বের করতে হবে। হাওড়া থেকে বর্ধমানের দূরত্বটা বলে দিয়েছে 85 কিমি, কড লাইনের দূরত্বটা কত? 85 কিমি। তাহলে মেন লাইনেরটা বের করতে হবে। মেন লাইনে কত বৃদ্ধি পায়? মেন লাইনের দূরত্ব 5% বৃদ্ধি পায়। তাহলে কড লাইনের দূরত্ব কড লাইনের দূরত্ব ব্র্যাকেটে কি হবে? কিমি, ওখানে 85টা কিমিতে দেওয়া আছে, তাহলে কড লাইনের দূরত্ব ব্র্যাকেটে কিমি। আরেকটা হবে মেন লাইনের দূরত্ব ব্র্যাকেটে কিমি। তাহলে কড লাইনের দূরত্বটা কত দেওয়া আছে? 85 দেওয়া আছে, সেটা হলে কত বের করতে হবে, কিন্তু মেন লাইনে কি বলেছে? সেই দূরত্ব 85% বৃদ্ধি পায়। তাহলে কড লাইনের দূরত্বটা যদি 100 হয়, মেন লাইনে সেটা কত হবে? 100 + 5 সমান 105। তাহলে কড লাইনের দূরত্ব 100 হলে মেন লাইনে হচ্ছে 105, কড লাইনের দূরত্ব 85 হলে মেন লাইনে কত? তাহলে এখানে সম্পর্কটা কি হবে? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যদি হয়, ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি সমান, যেহেতু সরল সম্পর্ক, তাহলে 85 উপরে, মানে যেটা নিচে ছিল সেটা উপরে যাবে, আর 100টা নিচে আসবে। তাহলে অতএব মেন লাইনের দূরত্ব সমান কত হবে? মেন লাইনের দূরত্ব সমান 105 গুণিত
85/100 এত কিমি। কাটাকাটি যদি করি, 5 দিয়ে এটাকে কাটলে 17, 5 দিয়ে এটাকে কাটলে 20, 5 দিয়ে এটাকে কাটলে 21, 5 দিয়ে এটাকে কাটলে 4। তাহলে এবারে 17 × 21/4, তাহলে সমান সমান রইল কি 17 × 21/4। তাহলে গুণ যদি করি, 17 × 17 7, হাতে 1, 17 দুগুণে 34 আর একে 35, তাহলে 357/4 এত কিমি সমান। এটাকে পূর্ণ সংখ্যায় যদি আনি, 4 8 32, 1 17, 4 4 16, তাহলে 84 পূর্ণ 1 4 কিমি। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত হবে? 84 পূর্ণ 1 4 কিমি। চার আটে 32, 3 37, সরি এখানটা একটু ভুল হচ্ছে, দেখো দেখো এখানে এই ভাগটা 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 8 32, 3 37 থাকবে, তাহলে 4 9 36, দিলে 1 থাকবে, তাহলে 89 পূর্ণ 1 4 কিমি। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। চলো পরের অঙ্ক শুরু করি। তাহলে এরপরে হবে 6 এর 5-এরটা। তাহলে 6 এর 5-এর দাগ, একমাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটা অংশ তুলে নিয়ে তার পরিবর্তে আছে না, ওই মিশ্রণে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে 9:46। তাহলে ফিনাইল ইস্টু জল সমান 2:23। এরপরে 60 লিটার ফিনাইল গলে জল ছিল, তাহলে 7 লিটারের মধ্যে ফিনাইল আছে সমান 60 গুণিত ফিনাইলের আনুপাতিক ব্যবহার হচ্ছে 2/25। তাহলে 60 গুণিত 2/25 লিটার সমান 5 5 25, 5 বারং 60, তাহলে এখানে 12 দুগুণে 24/5 লিটার। তাহলে ফিনাইল কতটা আছে? 24/5 লিটার। এরপর দেখবো এর মধ্যে জল কতটা আছে। তাহলে জল আছে সমান 60 গুণিত 23/25, 23/25 লিটার সমান, এখানে কাটবো 5 দিয়ে, 5 5 25, 5 12 60, তাহলে 12 দিয়ে 23কে গুণ করবো, 12 দিয়ে 23কে গুণ করলে 276/5, 276/5 লিটার। তাহলে ফিনাইল কতটা পেলাম? 24/5 লিটার, আর জল 276/5 লিটার। এবার বলছে এই মিশ্রণে আরো কতটা ফিনাইল মেশাতে হবে। তাহলে ধরি আরো x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে এই x লিটার ফিনাইল মেশালে ফিনাইল এবং জলের অনুপাত হবে 9:46। তাহলে এতে কি লিখবো? অতএব শর্তানুসারে ফিনাইল ছিল 24/5 লিটার, তার সঙ্গে আরো x লিটার মেশানো হচ্ছে, তাহলে 24/5 লিটার ছিল, এর সঙ্গে মেশানো হচ্ছে আরো x লিটার। তাহলে 24/5 প্লাস x বাই জল কতটা ছিল? 276/5 লিটার। তাহলে জলটা যা ছিল তাই থাকবে, 276/5 সমান অনুপাতটা কত হবে? 9:46। তাহলে 9/46। তাহলে এই দুটো সমান হবে। এবার এখান থেকে সমাধান করে x এর মান বের করব, দিলেই পেয়ে যাব কত লিটার জল মেশাতে হবে। তাহলে সমাধান করার জন্য এখানে বাঁদিকের উপরে যোগটা আগে করতে হবে। লসাগু কত হবে? 5, এখানে হবে 24 প্লাস 5x বাই 276/5 সমান 9/46। এবারে নিচের এই 5 5 কেটে দিলাম,
এবার কি করতে হবে, এই কোনা করে গুণ করবো আর এই কোনা করে গুণ করবো। তাহলে গুণ করতে হবে প্রথমে 46 আর 24, তাহলে 46 আর 24 গুণ করলে পাবো 1104। তাহলে 1104, 24 আর 46 গুণ করে পেলাম। আর কি করতে হবে, 5 আর 46 গুণ করতে হবে। তাহলে 5 আর 46 গুণ করলে কত হবে, 5 6 30 শূন্য হাতে 3, 4 5 20 আর 3 23, 230 এর সঙ্গে এক্সট্রা বসবে। এরপরে 9 আর 276 গুণ করবো। তাহলে 6 9 54, 4 হাতে 5, 7 9 63, 5 68, 8 হাতে 6, 9 2 18 আর 6 24, তাহলে 2484। তাহলে এরপরে বা 230 এক্স, এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্সটা এদিকে রাখবো, শুধু সংখ্যা যেটা আছে সেটা এদিকে নিয়ে এসে বিয়োগ করবো। তাহলে 2484, 1104 এদিকে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হলো, দুটো বিয়োগ করবো। তাহলে বা এক্স সমান কত হবে, দুটো বিয়োগ করলে পাচ্ছি 4 4 মিলে গেলো 0, 8, 1 আছে 4 3 হলে, 1 আছে 2 1 হলে 1380। তাহলে দুটো বিয়োগ করে পেলাম 1380, এদিকে ছিল 230। তাহলে 230টা ওদিকে গুণে ছিল, এদিকে আসলে ভাগে বসবে। কাটাকাটি করলে কত পাবো, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে রেখে কাটলে হবে 6। তাহলে সমান 6 লিটার। তাহলে আর কত লিটার জল মেশাতে হবে, কি পেলাম, আরো 6 লিটার জল মেশাতে হবে। তাহলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে 9:46। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি। তাহলে এটা 6 দাগের শেষ অঙ্ক। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত হবে 1:1। তাহলে এখানে ধরি মোট শরবতের পরিমাণ এক্স লিটার বা ওয়াই, যে কোনো একটা ধরবো। তাহলে ধরি মোট শরবতের পরিমাণ সমান এক্স লিটার। আর কি বলেছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাল। তাহলে ধরে নিই এবং ওই শরবতের এক্স লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে ওই শরবতের এক্স লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে প্রশ্নের শর্ত পূরণ হবে। তাহলে শরবত তোলা হচ্ছে কতটা, মোট শরবত ছিল এক্স লিটার, তার মধ্যে তুলে নেওয়া হচ্ছে ওয়াই লিটার। তাহলে অতএব শরবত তুলে নেওয়া হয়েছে সমান মোট শরবত ছিল কত, মোট শরবতটা ধরেছি এক্স লিটার। তাহলে মোট শরবতটা ওয়াই ধরি, মোট শরবতের পরিমাণ ওয়াই লিটার, একটা ওয়াই ধরবো আর তাহলে এক্স লিটার তুলে নেওয়া হয়েছে ধরবো। তাহলে এবার যদি মোট শরবত ওয়াই লিটার থাকে আর তুলে নিই এক্স লিটার, তাহলে কত অংশ তোলা হচ্ছে শরবতের, এক্স বাই ওয়াই অংশ। মোট যেটা ছিল সেটা নিচে লিখবো আর যেটা তুলে নিয়েছি সেটা উপরে লিখবো। তাহলে শরবত তুলে নেওয়া হচ্ছে কত, এক্স বাই ওয়াই অংশ। এবার দেখবো এই এক্স লিটার শরবত, প্রথমে মোট শরবত যেটা ছিল, মোট শরবত ছিল ওয়াই লিটার। তাহলে ওয়াই লিটারের মধ্যে সিরাপ কতটা, জল কতটা, ওয়াই লিটারের মধ্যে সিরাপ আছে সমান, দেখো সিরাপ ও জলের অনুপাত কি দেওয়া আছে 5:2। তাহলে ওয়াই লিটারের মধ্যে সিরাপ কতটা থাকবে, ওয়াই ইন্টু 5/7, সিরাপের আনুপাতিক ভাগ হওয়ার হবে ওয়াই ইন্টু 5/7। তাহলে সিরাপ কতটা আছে বের করব, ওয়াই ইন্টু 5/7 করে। তাহলে এখানে তো লিটার সমান গুণ করলে 5y/7 লিটার। তাহলে ওয়াই লিটারের মধ্যে সিরাপ কতটা আছে পেলাম। এরপরে কি বের করবো, জল কতটা আছে। তাহলে জল আছে সমান, তাহলে ওয়াই ইন্টু অনুপাত হচ্ছে 5:2, তাহলে জলের আনুপাতিক ভাগ আর হবে 2/7। তাহলে এত লিটার সমান 2y/7 লিটার। তাহলে সিরাপ আছে 5y/7 আর জল আছে 2y/7। এটা কতটার মধ্যে, এক্স লিটারের মধ্যে, ওয়াই লিটারের মধ্যে। এরপরে তুলে নেওয়া হয়েছে, মানে এটা মোট শরবতটার মধ্যে কোনটা কতটা ছিল সেটা বের করলাম।
এরপর যেটা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে কোনটা কতটা আছে সেটা বের করবো। তাহলে তুলে নেওয়া হয়েছে এক্স লিটার, এক্স লিটারের মধ্যে সিরাপ আছে সমান, তাহলে এক্স ইন্টু আনুপাতিক ভাগার আগে যা ছিল তাই হবে 5/7, তাহলে এক্স ইন্টু 5/7 লিটার সমান 5x/7 লিটার। আর জল আছে সমান এক্স ইন্টু আনুপাতিক ভাগার একই 2/7 লিটার সমান গুণ করলে 2x/7 লিটার। তাহলে এবার পেয়ে গেলাম কি মোট শরবতের মধ্যে কতটা সিরাপ কতটা জল। এবারে মোট শরবতের থেকে এক্স লিটার তুলে নেওয়া হয়েছে, তাতে কতটা সিরাপ কতটা জল আছে পেলাম। তাহলে শরবতটা যখন তুলে নেওয়া হচ্ছে তখন এই সিরাপটা বেরিয়ে যাচ্ছে আর এই জলটাও বেরিয়ে যাচ্ছে। এরপরে কি করা হচ্ছে, এক্স লিটার তুলে নিয়ে তাতে সমপরিমাণ জল ঢালছে। এটা করলে কি হচ্ছে, সিরাপ ও জলের পরিমাণের অনুপাত কত হচ্ছে 1:1। তাহলে এখানে শর্তানুসারে মোট জল এবং মোট সিরাপটা বের করব, মোট জল এবং সিরাপকে সমান সমান দেখাবো বা অনুপাতটা 1:1 দেখাবো। তার মানে মোট সিরাপ বাই মোট জল। তাহলে অতএব শর্তানুসারে দেখো সিরাপ কতটা ছিল প্রথমে 5y/7, এটা ছিল সিরাপ 5y/7 লিটার। এর সাথে সিরাপ তুলে নেওয়া হয়েছে কতটা 5x-7, তাহলে এটা বিয়োগ করতে হবে 5x/7, এই সিরাপটা তুলে নেওয়া হয়েছে। তাহলে সিরাপ প্রথমে কতটা ছিল তার থেকে কতটা তুলে নেওয়া হলো। এটার সঙ্গে সমান হবে কি জল যতটা ছিল আছে, এটা বাই দিয়ে জলটা লিখবো। তাহলে সিরাপ বাই জল সমান অনুপাত হবে 1:1। তাহলে এখানে মোট সিরাপ বের করেছি, এবারে মোট জল বের করবো। তাহলে মোট জল আগে কত, প্রথমে জল কতটা ছিল 2y/7, প্রথমে জল ছিল 2y/7 আর জল তুলে নেওয়া হলো 2x/7, 2x/7। এর সঙ্গে যতটা এক্স লিটার শরবত তুলে নেওয়া হয়েছিল এক্স লিটার জল আরও ঢালা হয়েছে, তাহলে এই এক্সটাও জলের সঙ্গে যোগ করতে হবে কারণ এক্স লিটার জল আরও মেশানো হয়েছে। তাহলে মোট সিরাপটা পেলাম কি করে, প্রথমের যা সিরাপ ছিল তার থেকে যে সিরাপটা তুলে নেওয়া হয়েছে সেটা বাদ দিলাম। জলটা কিভাবে পাচ্ছি, মোট জলটা, মোট জল যতটা ছিল তার থেকে যে জলটা তুলে নেওয়া হয়েছে সেটা বাদ দিলাম, আর এক্স লিটার জল আরও ঢালা হয়েছে তাহলে সেটা যোগ করলাম। তাহলে মোট সিরাপ বাই মোট জল সমান কি বলা আছে 1:1, মানে 1/1। তাহলে এবার এটা সমাধান করে আমরা কি পেয়েছিলাম, মোট শরবত কতটা তুলে নেওয়া হয়েছে x/y অংশ। তাহলে এখান থেকে এটা সমাধান করে x/y সমান কত আসছে বের করবো, তাহলে পেয়ে যাবো শরবতের কত অংশ তুলতে হবে। তাহলে এখান থেকে এবার কি করতে পারি, বা দেখো এখানে যোগ যদি করি লসাগু কত হবে, উপরে লসাগু হবে 7, তাহলে 5y - 5x আর বাই কি হবে, এখানেও লসাগু হবে 7 আর উপরে থাকছে 2y - 2x প্লাস 7x। এখানে এই দুটোর নিচে 7 আছে, তাহলে যা ছিল 2y - 2x হয়ে গেল, x শুধু আছে, x এর নিচে কিছু নেই, মানে x দিয়ে 1 দিয়ে 7কে ভাগ করলে 7, 7 আর x এ গুণ করলে হবে 7x। তাহলে এটা সমান কত হবে 1/1। এবার দেখো এখানে নিচে হরের 7 গুলো কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি 5y - 5x, তাহলে 5y - 5x সমান, এখানে x দুটো আছে তাহলে x গুলো যোগ করব, 2y - 2y, y একটা আছে লিখে দিলাম, আর x দুটো আছে কিন্তু একটা প্লাসে একটা মাইনাসে, তাহলে বিয়োগ করবো, যেহেতু দুটো আলাদা চিহ্ন বিয়োগ করবো, 7 থেকে 2 গেলে হবে 5, বড়টার সঙ্গে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, তাহলে হবে +5x, তাহলে 2y + 5x। একটা দুপাশে কেন লিখলাম, এখানে 1/1 ছিল তাহলে কোনাকুনি গুণ করে একেবারে লিখে দিলাম। এবার যেহেতু x/y বের করতে হবে তাহলে x গুলো একদিকে y গুলো একদিকে, তাহলে 5y - 2y সমান 5x + 5x, বা 5y থেকে 2y বিয়োগ করলে 3y সমান 5 আর 5 10x। এবার x/y সমান বের করতে হবে, তাহলে x/y সমান কত হবে, মনে করো ওয়াইটা এদিকে গেল, এক্সটা এই পাশে ছিল তাহলে ওয়াই এদিকে আসছে,
এবার 10টা তাহলে এদিকে আসবে, তার মানে 3 উপরে 10 হবে নিচে। এটা আমরা উল্টোভাবে লিখলাম, বোঝা গেল তো? এখানটা দেখো এক্সটা এ পাশে ছিল, আমরা মনে করো ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে ওয়াই এদিকে আনলে এদিকে এখানে কি হবে এক্স বাই ওয়াই, আর 10টা এ পাশে আসবে, তাহলে 10 নিচে বসবে, কিন্তু আমরা লিখছি উল্টো করে, বোঝা গেল? তাহলে এক্স বাই শরবত তোলা হয়েছিল কতটা, এক্স বাই ওয়াই অংশ, আর এক্স বাই ওয়াই সমান কত পেলাম 3/10 অংশ। তাহলে ওই শরবতের 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে প্রশ্নের শর্ত পূরণ। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। তাহলে পরের অঙ্ক উপপাদ্যগুলো আছে, এগুলো তোমরা বই থেকে অভ্যাস করবে। তারপরে 8 এর দাগে আছে প্রয়োগ। দেখো প্রয়োগগুলো। 8-এর 1, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বাহু এবং কোণ বিএসি 80°, কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাপ নির্ণয় করো। তাহলে এখানে ছবিটা আঁকি। এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজের এবি সমান এসি, এবি আর এসি বাহু সমান, আর কি বলে দেওয়া আছে কোণ বিএসি 80°, বিএসসি মানে এই কোণটা 80° বলে দিচ্ছি। কি বের করতে হবে? বাকি দুটো কোণ, কোণ বি আর কোণ সি এর পরিমাপ নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এ বি সমান এসি, এটা বলে দেওয়া আছে এ বি সমান এসি, সুতরাং এটা থেকে কি পাই আমরা, কোণ এ বি সি সমান কোণ এসিবি, নামগুলো কি দেওয়া আছে এবিসি এসিবি দেওয়া আছে, তাহলে এই কোণ এবিসি সমান কোণ এসিবি। কিভাবে হলো না, আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে, তাহলে এই এ বি আর এসি এই বাহু দুটো সমান, তাহলে এদের বিপরীত কোণ হচ্ছে এবিসি আর এসিবি, এই কোণ দুটো সমান হবে। তাহলে এবার দেখো কোণ এ সমান 80° দেওয়া আছে, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180°। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান কত হবে, কোণ এবিসি কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান হচ্ছে 180 মাইনাস 80° সমান 100°। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 100°। আবার আমরা আগে কি পেয়েছি এবিসি আর এসিবি কোণটা সমান, তাহলে অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি সমান 100/2 কাটলে 50 সমান 50°। পারলাম বোঝাতে? তাহলে কোণ এবিসি এবং কোণ এসিবি দুটো কোণই সমান এবং দুটোর প্রত্যেকটির মান 50° করে। চলো পরের অঙ্ক দেখি। তাহলে 8-এর 2, প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি হলে কোণ পি কিউ আর এর মান কত? ছবিটা এখানেই, এখানে এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, আর পি কিউ আর আছে, আর এই কোণটা হচ্ছে 30°, এই কোণটা হচ্ছে 40°। তাহলে দেখো এখানে এই দুটো কোণের মান বলে দেওয়া আছে, এই কোণটা 30°, এই কোণটা 40°। আমাদেরকে কি বের করতে হবে? বের করতে বলছে কোণ পি কিউ আর এর মান কত, তাহলে পি কিউ আর এই কোণটার মান কত সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এখানে কি করব, এই কিউ বিন্দু দিয়ে এ বি সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, এটা আমরা এঁকে নেব। তাহলে কিউ বিন্দু দিয়ে কি করলাম, এ বি সমান্তরাল সরল, এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, মনে করো এটা ই এফ। তাহলে কিউ বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল, এ বি এর সমান্তরাল সরলরেখা ইএফ অঙ্কন করলাম, ইএফ অঙ্কন করলাম। তাহলে এ বিন্দু দিয়ে কিউ বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখাটা অঙ্কন করেছি, তার মানে কি পেলাম এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি, এটা বলে দেওয়া আছে। আবার আমরা এখন আঁকলাম, সেই অনুসারে কি হবে, আবার
এ বি সমান্তরাল ইএফ, এ বি সমান্তরাল ইএফ। সুতরাং কি হবে, ইএফ সমান্তরাল সিডি হবে। তাহলে আমরা এ বি এর সমান্তরাল করে ইএফ সরলরেখাটা এঁকেছি, এটা তাহলে সিডিরও সমান্তরাল হবে, কারণ একটা সরলরেখা সমান্তরাল সরলরেখা, অপর সমান্তরাল সরলরেখারও সমান হবে। তাহলে এখানে পেয়ে গেলাম কি ইএফ সমান্তরাল সিডি। এবার যদি এই দুটো এই সরলরেখাগুলো সমান্তরাল হয়, তাহলে এইখানে এই কোণটা, এই ই কিউ এফ, তাহলে কোণ এপি কিউ, তাহলে অতএব কোণ এপি কিউ সমান একান্তর কোণ, সমান একান্তর কোণ পি কিউ এফ, পি কিউ এফ, তাহলে সমান কত হবে 30 ডিগ্রি। দেখো এই কোণটার একান্তর কোণ হবে এটা, আমরা জানি সমান্তরাল সরলরেখা আর ভেদক, এটা সমান্তরাল এবং এটা ভেদক আছে, পি কিউ হচ্ছে ভেদক, তাহলে এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ, এই কোণটার একান্তর কোণ হচ্ছে এটা, তাহলে এই দুটো কোণের মান কত হবে 30 ডিগ্রি করে। আবার তাহলে আবার কোণ সি আর কিউ, কোণ সি আর কিউ, কোণ সি আর কিউ সমান একান্তর কোণ, সমান একান্তর কোণ সি আর কিউ, এই কোণটার একান্তর কোণ কোনটা হবে এটা, এখানেও দেখো এই একটা জেড পাচ্ছি, তাহলে জেড এর মধ্যেকার কোণগুলো একান্তর কোণ হবে, তাহলে ই সি কিউ সি আর কিউ সমান সি কিউ সি আর কিউ সমান একান্তর কোণ এই কোণটা, এই কোণটার নাম কি হবে আর কিউ এফ, আর কিউ এফ সমান কত হবে 40 ডিগ্রি। তাহলে এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে কোণ পি কিউ আর এর মান কত, তাহলে আমরা কি পেলাম, এই কোণটার মান কত 30 ডিগ্রি, এই কোণটার মান কত 40 ডিগ্রি। তাহলে অতএব কোণ পি কিউ আর সমান কি হবে, অতএব এবার এই দুটোকে যোগ করব, আর কিউ এফ, বা আগে এটা যোগ করি পি কিউ এফ, কোণ পি কিউ এফ প্লাস কোণ এফ কিউ আর, প্লাস কোণ এফ কিউ আর না লিখে ওটা আর ও এফ লিখেছিলাম, তাহলে এখানে আর ও এফ লিখবো। এই কোণ দুটো যোগ করলে কি পাবো, এই কোণ দুটো যোগ করলে হবে 40 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আর এই কোণ দুটো যোগ করলে আমরা কি কোণ পাচ্ছি, কোণ পি কিউ আর। তাহলে সুতরাং কোণ পি কিউ আর সমান 40 আর 30 70 ডিগ্রি। তাহলে কোণ পি কিউ আর এর মান কত হবে, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে মোট কোণটার মান হবে 30 যোগ 40 সমান 70 ডিগ্রি। বললাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 হলে ত্রিভুজটির স্থূলকোণের পরিমাপ কত। তাহলে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ ত্রিভুজটির স্থূলকোণের পরিমাপের 1/3। তাহলে ধরি ত্রিভুজটির প্রতিটি সূক্ষ্মকোণ সমান এক্স ডিগ্রি। তাহলে প্রতিটি সূক্ষ্মকোণ, এখানে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে প্রতিটি সূক্ষ্মকোণ এক্স ডিগ্রি, মানে দুটো কোণ এক্স ডিগ্রি করে হবে, এক্স প্লাস এক্স। আরেকটা কোণ কি হবে, স্থূলকোণের পরিমাপটা হচ্ছে কি হবে সূক্ষ্মকোণের 1/3। এখানে উল্টো বলা আছে, সূক্ষ্মকোণটা বলা আছে কি স্থূলকোণের 1/3। তাহলে আমরা সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি এক্স ডিগ্রি, তাহলে স্থূলকোণ কত হবে, অতএব স্থূলকোণটি সমান এক্স কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3x ডিগ্রি। তাহলে অতএব শর্তানুসারে আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস 3x সমান কত 180, এক্স প্লাস 3x সমান 180, বা এখানে 3x প্লাস এক্স 4x প্লাস 5x মানে 5x সমান হচ্ছে 180 ডিগ্রি, বা x সমান 180 বাই 5। এখানে ডিগ্রিগুলো যেহেতু দিচ্ছি না, এটাতেও এখানটাতেও দেবো না, তাহলে সমান 180 ছিল, x সমান হবে 180 বাই 5, 5 দিয়ে যদি কাটি তাহলে কি হবে
5 দিয়ে এটা কাটলে 5 3 15 আর 5 3 15 3 থাকবে 30, তাহলে 5 6 30, তাহলে কত হলো 36 ডিগ্রি। তাহলে অতএব এখানে কি চাইছে, ত্রিভুজটির স্থূলকোণের পরিমাপ কত, তাহলে প্রতিটি সূক্ষ্মকোণ সমান কত, অতএব প্রতিটি সূক্ষ্মকোণ সমান সূক্ষ্মকোণ সমান 36 ডিগ্রি এবং স্থূলকোণ সমান 36 গুণিত 3 ডিগ্রি সমান 3 6 18 8 হাতে 1 3 3 9 10 108 108 ডিগ্রি। তাহলে এবার ঠিক হলো কিনা বুঝতে পারবো কি করে, 36 36 72 72 আর 108 কত 180 ডিগ্রি। তিন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি আসছে, তাহলে বুঝতে পারছি এটা ঠিক আছে। চলো পরেরটা দেখি, 3 8 4 দেখাও যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে শেষ অঙ্ক এই সেটটার কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এটা, তাহলে ত্রিভুজটার নাম দিলাম এবিসি। এবিসি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এর শীর্ষকোণের সমদ্বিখণ্ডক মনে করো এডি। তাহলে ধরি এবিসি, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হবে, তাহলে সেটা ধরে নিলাম এবি আর এসি সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং কোণ বিএসি এর এবং শীর্ষকোণ কোণ বিএসি এর শীর্ষকোণ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক এসি বিসি কে এসি। তাহলে কোণ বিএসি এর শীর্ষকোণ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, শীর্ষকোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এসি নয়, এটা হবে এডি। এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে কি, এবারে কি লিখতে হবে, প্রামাণ্য। তাহলে প্রামাণ্যটা কি বলেছে, শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে মানে এই বাহুটাকে সমান দুটি ভাগে ভাগ করে, অর্থাৎ বিডি সমান সিডি। প্রমাণ করতে হবে বিডি সমান সিডি, এবং কোণ এডিবি সমান কোণ এডিসি। এই কোণ দুটো সমান সমান হবে এবং এই দুটো সমান কত হবে 90 ডিগ্রি। কোণ এডিবি সমান কোণ এডিসি সমান 90 ডিগ্রি। তাহলে এটা যদি প্রমাণ করি এই কোণ দুটোর প্রত্যেকেই সমান এবং এরা 90 ডিগ্রি করে, তাহলেই প্রমাণ করতে পারবো এডি লম্ব বিসি। তাহলে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে মানে আমাদেরকে প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে কি যে এডি লম্ব বিসি। তাহলে এডি লম্ব বিসি প্রমাণটা হয়ে যাবে এই কোণ দুটোকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি। এই দুটো কোণকে যদি সমান সমান এবং সমকোণ প্রমাণ করতে পারি তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার প্রমাণটা দেখব, চলো প্রমাণটা দেখে নিই। তাহলে প্রমাণ, এটার জন্য ছবিটা লাগবে। দেখো এর এই দুটো বাহু সমান, তাহলে প্রমাণে কি লিখবো, এ বি সমান, আচ্ছা ত্রিভুজ এবিসি
ত্রিভুজ। এখন আমরা কি করব, এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করব। এই ত্রিভুজ দুটোকে যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই বলে দিতে পারবো এই বাহু দুটো সমান এবং ওই অনুরূপ কোণ দুটো সমান বলে দিতে পারবো। আচ্ছা, তাহলে এই ত্রিভুজ দুটোকে আগে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এর, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর এবি সমান এসি, কোণ বিএডি সমান কোণ সিএডি, এই দুটো কি, এই দুটো হচ্ছে প্রদত্ত, এগুলো দেওয়াই আছে। আর এডি সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। তাহলে অতএব ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ, নাম কি লিখেছিলাম এসিডি, তাহলে এখানে ত্রিভুজটার নাম লিখবো এসিডি। তাহলে এই ত্রিভুজ দুটো হলো সর্বসম। তাহলে এই ত্রিভুজ দুটো যখনই সর্বসম প্রমাণ করলাম তখনই কি বলতে পারবো, তাহলে অতএব বিডি সমান সিডি। কি কারণে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে যেহেতু এটা বিডি এবং সিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই এই দুটো সমান হলো। আবার ঠিক একই কারণে এই কোণ দুটো সমান হবে। কোণ এডিবি, কোণ এডিবি সমান কোণ এডিসি, কোণ এডিসি সমান হবে। এরও কারণটা একই, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এখানে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সরি। তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল। এবার কি প্রমাণ করতে হবে, এই কোণ দুটো হচ্ছে 90 ডিগ্রি করে, দুটো কোণই 90 ডিগ্রি করে। তাহলে কোণ দুটো সমান প্রমাণ হলো। আবার কি জানি আমরা, কোণ এডিবি, কোণ এডিবি প্লাস কোণ এডিসি সমান কত হবে, 180 ডিগ্রি। কোণ এডিবি আর কোণ এডিসি সমষ্টি কত, 180 ডিগ্রি। কি কারণে না, বিসি সরলরেখার উপর এডি রেখাংশ দণ্ডায়মান। তাহলে একটা সরলরেখার উপর অপর একটা রেখাংশ দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি, আবার এই কোণ দুটো সমান। তাহলে অতএব এদের প্রত্যেকে কি হবে, কোণ এডিবি সমান কোণ এডিসি সমান 180/2 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে প্রমাণ হয়ে গেল। তার মানে কি প্রমাণ হলো, অতএব বিডি লম্ব সিডি, বিডি লম্ব সিডি। তাহলে এর থেকে আমরা কি লিখে দিতে পারি এবারে, অতএব একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু লম্ব তাই লম্বভাবে, আর বিডি এবং সিডি সমান তাই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা বলা যাবে। তাহলে 7 নম্বর সেট কমপ্লিট হলো। পরের ভিডিওতে দেখা হবে পরের সেট নিয়ে, আমাদের সঙ্গে যুক্ত থাকো।